আমরা রুগী নিয়ে শুরু করব। ইমরান পড়বে। ইমরান, এ পেশেন্ট পড়ো খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি পড়ো। Sir, a 30-year-old man present with 8 days fever 2 weeks after returning from a holiday in Rangamati Hill district. হ্যাঁ, He was admitted complaining of severe myalgia. ঠিক আছে। তাহলে আমরা অ্যাকিউট ফিভারের কথা বলছি। অ্যাকিউট ফিভার সেই এটা অ্যাকিউট না সাব অ্যাকিউট বলা যায় বলো দেখি? 8 days of fever 2 weeks. Sir, subacute. এটা বলাই ভালো। একদম অ্যাকিউট সাব অ্যাকিউটের বর্ডারে বর্ডারে, হ্যাঁ। যখনই আমরা ক্লিয়ারলি অ্যাকিউটি বুঝি, 3 দিন 4 দিন এগুলো সব রিভার্সিবল ইলনেস হতে পারে, ভাইরাল ডিজিজ। ওই এক সপ্তাহের মধ্যেই সে হয়তো চলে যায়, না হলে চলে যাবে, এরকম একটা ভাব নেয়, ফেব্রাইল ডিজিজ। কিন্তু এই রোগীর ভাব নাই। এই জন্য তো 8 দিন পর্যন্ত উনি জ্বর নিয়ে ভুগে আবার ডাক্তারের কাছে আসলেন। এরকম একটা ডিজিজ এক্সামিন করার পরে এটা পাওয়া গেল। কেমন, কি কি পাওয়া গেল? ইমরান বলবে একটু, কি পাওয়া গেল? On examination, he was febrile 39 degrees centigrade and there was no lymphadenopathy. আচ্ছা, মানে লিম্ফ নোড রিলেটেড ডিজিজ না, ম্যালিগন্যান্সি না ধরো, হেমাটোলজিক ম্যালিগন্যান্সি বা এসব না। তারপরে ভাইরাল ইলনেসও লিম্ফ নোড নিয়ে হতে পারে, যেহেতু 8 ডেজ হয়ে গিয়েছে আমরা ভাইরাল ডিজিজ ভাবছি না। তাহলে মায়ালজিয়া এবং ফিভার। ট্রাভেল হিস্ট্রি আছে কোথায়? রাঙামাটিতে হিল ট্র্যাক এরিয়াতে। এবার এবার সবাই চিন্তা করে ইমরান ছাড়া বাকিরা কোন একজন। রাফিয়া বলবে, রাফিয়া, রোল 53, যে এটা কোন কোন ডিজিজ হচ্ছে বলে তুমি ভাবছো? হ্যাঁ, তোমার বয়স আসছে না ভালো। হ্যাঁ, আবার এটা পার্লার স্যার সামথিং স্যার হিল ট্র্যাক এরিয়াতে যেহেতু তো তুমি ম্যালেরিয়া। জানো রাঙামাটি ডিস্ট্রিক্টে কোন ধরনের জ্বর বা ইনফেকশনের রোগী হয়? কালাজ্বর ভাবছো? স্যার ম্যালেরিয়া। ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনাই বেশি যদি ভাবতে হয়। কালাজ্বর রাঙামাটি হিল ডিস্ট্রিক্টে তো হয় বলে আমরা জানি না। না স্যার ময়মনসিংহ এরিয়া। তাহলে ভাবলে ম্যালেরিয়া হতে পারে। আর কি রোগ হতে পারে ম্যালেরিয়া ছাড়া? ম্যালেরিয়াতে মায়ালজিয়া হয়, এটা ঠিক, শরীরে ব্যথা হয়, সিভিয়ার হয়। আর কি হতে পারে? উনি তো ট্রাভেল করে আসলেন, উনি ওই এলাকায় বাস করেন না। আর কেউ বলো না, কেউ মাইক খুলেই বলো। কেউ ভাবছো যে নিশ্চয়ই ম্যালেরিয়া ছাড়া। না ভাবলে ডাক্তার হবে কিভাবে? তুমি একটাই ভাববা, দেখা যাবে যে রোগটা আসলে এটা না। চিকুনগুনিয়া। মাইক খুলো, ওপেন করো অডিও। আসসালামু আলাইকুম স্যার। স্যার ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলা হতে পারে। ডেঙ্গু অষ্টম দিনে? স্যার টাইফয়েড। তোমরা আমার স্ক্রিনে অ্যানোটেট করে বসে আছো রে বাবুরা। তোমরা এত ছোট বাবু নাকি যে না দাগ দিয়ে দিছো কেন স্ক্রিনের মধ্যে? অ্যানোটেট বলে না, অ্যানোটেট। হ্যাঁ, কি বললাম? ও কি বলি বলছে মনে হয়। কি স্যার করবো? টাইফয়েড, টাইফয়েড আর এই যে চিকুনগুনিয়া বলছে স্যার। টাইফয়েড তো অবশ্যই, চিকুনগুনিয়াও শেষের দিকে হয়তো, কিন্তু চিকুনগুনিয়াতে একটু জয়েন্ট ডিজিজ থাকলে বলাটা বেটার আর কি। জি স্যার। আর চিকুনগুনিয়া রাঙামাটিতে আলাদা করে থাকার কথা না, চিকুনগুনিয়া এখন সারা দেশেই আছে। তো ভাইরাল ডিজিজ হলে অন রিকভারি ফেজে এসে হয়তো সেকেন্ড উইকে, কিন্তু ওনার রিকভারি ফেজ না এটা। রিকভারি ফেজ হলে তো রোগী ডাক্তারের কাছে সাধারণত আসতেন না। তো মনে হয় যেন এটা ম্যালেরিয়াই হবে, না হলে এন্টারিক ফিভারই। টাইফয়েড। এটাই হওয়ার সম্ভাবনা, কমনলি আমরা এটাই ভাবলাম। তাহলে এখান থেকে আমাদের ডায়াগনোসিস কি হবে? ম্যালেরিয়া অথবা টাইফয়েড, তাই না? এখন নেক্সট জি স্যার। ইনভেস্টিগেশন কি করব? একটা সিবিসি করব। এই যে দেখো, কমনলি জ্বর রোগী সিবিসি ছাড়া তো হবেই না। এটা দেখে বলো তো, এটা ম্যালেরিয়া না এন্টারিক ফিভার হওয়ার চান্স বাড়লো, নাকি অন্য একটা আবার আবিষ্কার হয়ে গেল? কুইকলি দেখো, ফাইন্ডিংস দেখো। সবাই একটু একটু কথা বলার চেষ্টা করবে। সাইমা নাজনীন, মাইক অন করো একটু। কোনো অ্যাবনর্মালিটিস আছে সিবিসি তে? সাইমা কি নাই কানেক্টেড? শামিম আল মাসুদ, তুমি একটু বলো দেখি।
গরম পানি খাওয়া লাগবে। এই তোমরা আমাকে বেশি আওয়াজ করায় না, আমার গলা এমনি খর 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 করে। গরম পানি খাই কে তোমাদের সাথে বসছি আমি, তো এখানে জিজ্ঞেস করলে যে চুপ মেরে দেওয়া কেমনে হবে? যে পানি খেয়ে খেয়ে বসে। নাই, কেউ নাই, শামীম নাই, ইসরা, জাহির, ইসরা, ইসরা জাহির। মাইক খুললে যাচ্ছে না কেন? মাইক খোলার কি পারমিশন নাই নাকি? ওর পারমিশন আছে তো, আমি তো যে ওরা বললো কথা বলতে না পারা কি? কেউ একজন মাইক খোলো তো, ইমরান রায়, আমার কথা কি যাচ্ছে না? জাহির, ওই যে ইসরা খুলেছে তো, ইসরা কি মনে করছো? জি স্যার, কথা শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ইসরা কিছু বলো। কি মনে হয়, জি অ্যাবনর্মাল আছে কোনো ব্লাড টেস্টে? জি স্যার। কি অ্যাবনর্মাল, তাড়াতাড়ি বলো, সময় কম না আমার। ডব্লিউবিসি কম আছে। ডাব্লিউবিসি কম আছে, রাইট? তাহলে এটা লিউকোপেনিয়া আছে। জি স্যার। ডেঙ্গি হলে, যদি তোমরা ডেঙ্গি হয়তো আমরা কম ভাবছি, কিন্তু ডেঙ্গি হলে তো প্লেটিলেটও কম থাকার সম্ভাবনা ছিল, তাই না? তবে প্লেটিলেট অন্যান্য ডিজিজেও কম হয়, কিছু কিছু রোগ আছে যেখানে প্লেটিলেট কম হয়। তো এখন আসো, লাইকলি ডায়াগনোসিস কি হবে? এই যে এটা ডব্লিউবিসি কাউন্ট কম দেখে 8 দিনের জ্বর। কথা বলো না সবাই ইন এ গ্রুপ। এটা টাইফয়েড হবে। তোমরা বলছো না বলে আমি দেখিয়ে দিলাম তো, এটা টাইফয়েড হবে, লিউকোপেনিয়া। এটা একটা কমন সিবিসি রিপোর্ট। এটা লিউকোপেনিয়া নাও থাকতে পারে ইনিশিয়ালি, কিন্তু 8 দিন হয়ে যাওয়াতে লিউকোপেনিয়া ডেভেলপ করে। লিউকোপেনিয়া, ইভেন থ্রম্বোসাইটোপেনিয়া টাইফয়েড হতে পারে। তাহলে তোমাকে তো এই সিবিসি দিয়ে টেস্ট করে ডেঙ্গি হলো না টাইফয়েড হলো বোঝা বড় কঠিন। ইসরা, তুমি নিশ্চয় জানো ডেঙ্গিতেও তো ডব্লিউবিসি কম হয়, তাই কি? জি স্যার। হয়। কাজে এটা ডেঙ্গি হওয়ার সম্ভাবনা কম কেন? তাহলে সিবিসি তো বলে ডেঙ্গি হতে পারতো, কিন্তু এটা সম্ভাবনা কম ওই যে ক্লিনিক্যাল ইনফরমেশন। কোন ইনফরমেশন? ডব্লিউবিসি। আরে, ক্লিনিক্যাল ইনফরমেশন মানে হিস্ট্রি বা এক্সামিনেশন, ওটারে না ক্লিনিক্যাল ইনফরমেশন বলে। ওখানে এমন কি তথ্য আছে যেটা ডেঙ্গি বলতে চাই না? কেউ বলবে? স্যার 8 দিনের ফিভার। 8 দিনের জ্বর, রাইট। 8 দিনের জ্বর হওয়ার কারণে আমরা ডেঙ্গি বলতে চাই না। তাহলে দেখো হিস্ট্রির কত গুরুত্ব, তাই না? হিস্ট্রি নেওয়ার গুরুত্ব। এখন আসো, ওই যে যদি টাইফয়েড তুমি ধারণা করছো, তুমি তো কনফার্ম করোনি, তোমার এখন প্রভিশনাল ডায়াগনোসিস টাইফয়েড। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন করে আমাদের কনফার্ম করতে হবে, সাথে আরো অনেক পরীক্ষা করা লাগবে। লিভার ফাংশন, লিভার ফাংশন কিছুটা আছে, রেনাল ফাংশন হয়তো করা লাগবে। কেমন? আরো রেলেভেন্ট, বয়স্ক তো 30 মাত্র, তুমি যদি ব্লাড সুগার করতে চাও তাও করতে পারো, কিন্তু আমাদের প্রথম টার্গেট হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। Patient is in 8th day of the fever. You are suspecting typhoid. Now question is, diagnostic test কি হবে? উত্তর দাও। স্পিরিল টেস্ট এন্ড ব্লাড কালচার। কে বলছো? তোমার মাইক খুলে না বলে আমি দেখতে পাচ্ছি না। স্যার বিডেল টেস্ট করা লাগবে, 1 সপ্তাহ পার হয়েছে। বিডাল টেস্ট 1 সপ্তাহ পার হয়েছে। বিডাল এখন আসো টেস্ট হিসাবে, বিডাল টেস্ট করতে কোয়ালিটি টেস্ট। এটা কি খুব ইনফরমেশন ভালো দেওয়ার মতো টেস্ট? আমরা সবাই জানি, সবাই বলি যে এটা বেশি ভালো কোয়ালিটি টেস্ট না। কেমন? ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে কোয়ালিটি টেস্ট হলো কালচার। তাহলে কিসের কালচার করব? ব্লাড কালচার। ব্লাড কালচার। এবং কালচার যখন করব সাথে সাথে সেন্সিটিভিটিও করব, কোন ওষুধ দিলে কাজ হবে এটাও দেখব। তাহলে এখন যদি প্রশ্ন হয় হোয়াট ইজ ইউর নেক্সট ইনভেস্টিগেশন, আমার উত্তর হবে আমি একটা ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট করব। এখন একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করি। ইম্পর্টেন্স অফ ক্লিনিক্যাল সাসপিশন। টাইফয়েড কি খুব নরম সরম একটা রোগ? সিম্পল ডিজিজ নো নাকি স্যার। ডেঞ্জারাস ডিজিজ? ডেঞ্জারাস নো ডিজিজ। স্যার, ডেঞ্জারাস। ডেঞ্জারাস ডিজিজ। তাহলে কালচার রিপোর্ট আসবে তো 3 দিন পর। তাহলে এই 3 দিন আমি, আমার একটা সাসপিশন আছে টাইফয়েডের,
আমি কি কোনো চিকিৎসা ছাড়াই বসে থাকবো শুধু প্যারাসিটামল দিয়ে? না স্যার, এম্পেরিক্যাল থেরাপি দিয়ে দিবেন, এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক কেন, দিয়ে। কিসের ভিত্তিতে? আমার ধারণা হচ্ছে টাইফয়েড, স্যার, সেই জন্যই আমরা ক্লিনিক্যাল সাসপিসিয়াসের ভিত্তিতে। হ্যাঁ টাইফয়েডের চিকিৎসা দিয়ে দেবো। টাইফয়েডের চিকিৎসা দিলে অ্যান্টিবায়োটিক কি দিব? এখন সকালে তুমি বা এখন এই মুহূর্তে রোগী দেখেছো, উনি তো ব্লাড দিবেন ধরো 1 ঘন্টা পরে। এখন আমি যদি বলি আপনি অ্যান্টিবায়োটিক খান, রোগী কখন অ্যান্টিবায়োটিক খাবেন? এখনই খাবেন? না স্যার, ব্লাড আগে দিয়ে পরে। ব্লাড আগে দিয়ে? মকিবুলের কথা ভেঙে যায় কেন? তুমি কথা অর্ধেক বলে থেমে যাচ্ছ নাকি? স্যার, ব্লাড আগে দিয়ে তারপর অ্যান্টিবায়োটিক খাবে স্যার। হ্যাঁ, ব্লাড আগে দিয়ে তারপর অ্যান্টিবায়োটিক খাবে, ঠিক আছে। Good. আচ্ছা, এবার সবাই হ্যান্ড রেজ করেছো তো? সবাই হ্যান্ড ডাউন করো। এটা ছবিটা তুলেছো কিনা ইমরান? জি স্যার, রেখেছি। গুড, সবাই ডাউন করে ফেলো, তাইলে ওই যে কথা বলে ও উপরে হয়, সিকোয়েন্সটা হয়। আচ্ছা গুড, সবাই একটু কানেক্টেড থাকো, সময়টা কাজে লাগুক জীবনের। হ্যাঁ, অনেক কাজ, সময় আছে অনেক কিছু করার। তো এখন আরেকটা কথা বলি, খুব প্র্যাকটিক্যাল কথা। আমি পরের স্লাইড আরো যতটুকু পারি দেখাবো। এখান থেকে আমরা শেখার চেষ্টা করি। টাইফয়েড ইজ ভেরি কমন ডিজিজ। বাংলাদেশে, ইন্ডিয়াতে এরকম জ্বরের রোগী কিছু বুঝি আর না বুঝি টাইফয়েডের চিকিৎসাই দেই। হয়তো সেটা টাইফয়েড না, কিন্তু টাইফয়েডের চিকিৎসা পেয়ে রোগী ভালো হয়ে যাচ্ছেন, যেহেতু টাইফয়েডের অ্যান্টিবায়োটিক অন্য ডিজিজেও কার্যকর। কাজে এই ডিজিজটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ইন ইনফেকশন, সারা বছরই হয়, সবখানেই হয়। এটার প্রিডিসপোজিশন কি? কোন ধরনের এপিডেমিওলজিক ইনফরমেশন টাইফয়েড? খাওয়া দাওয়া, রাস্তাঘাটে খাওয়া দাওয়া, ওই ট্রাভেল করে আসলে তো সবাই খেয়ে আসে। এটা খাবারের নাম বলো তো, যেখান থেকে এই যে টাইফয়েড হয়, সালমোনেলোসিস হয়, কোন খাবার? ফুচকা স্যার। হ্যাঁ, ফুসকা, রাইট। এটা ফুসকা এখন রাস্তাঘাটের মানে টিপিক্যাল ফুড হয়েছে। ফুসকা খাইতেও মজা, সাথে চটপটি ঢুকাই দিলে আরো মজা। মানে জি ফুসকা স্যার। তো ওইভাবে বলে। কেয়ারফুলি খেতে হবে আর কি। তো বাইরে গেলে এগুলো না খেয়ে কেউ পারে, বেড়াতে গেলে এটা না খেলে তো বেড়ানি হয় না। সো কাজেই এটা হলো রিস্ক আর কি। কিন্তু এখন আসো, নেক্সট কোয়েশ্চেন হলো, রোগী যদি 8 দিনের আগে অন্য ডাক্তার দেখিয়ে আসেন তোমার কাছে, উনি কিছু অ্যান্টিবায়োটিক খেয়েও ফেলেছেন, তাহলে ব্লাড কালচারের সময় আমাদের কি উল্লেখ করতে হবে ইনভেস্টিগেশনে? অ্যান্টিবায়োটিক খেয়ে আসলে তো ব্লাড কালচার অর্গানিজম না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য আমাদের একটা মেথড ফলো করতে হয়, এটাকে বলে ফ্যান মেথড। কেউ শুনেছো? এই হ্যান্ড ডাউন করো না কেন সবাই? ইমরান, জি স্যার। বুঝতেছে না কেন আমার কথা? শোনা যায় না আমার কথা? হ্যান্ড ডাউন করতে বলছি। জি স্যার, হ্যান্ড। ওই যে ওজি ওয়াইজ, ও হ্যান্ড রেজ করে আছে, ও মা আমার কথা শুনছে না, ও নাই আসলে। যাই হোক, ওটা নিয়ে আর হাঙ্গামা না করি, যার যা ইচ্ছা। ও হ্যান্ড আমি ডাউন করাই দিই ওরে। ও হলো এখন ক্লাসে নাই, তাহলে এতক্ষণ কেন করে না? সরি টু সে, এইভাবে বলতে চাই না আমি, ভালো লাগছে না। ক্লাস থাকলে অ্যাটেন্টিভ হয়ে থাকো, নাহলে অফ হয়ে যাও। ফ্যান মেথড হলো ফেস্টিজিয়াস অ্যান্টিমাইক্রোবিয়াল নিউট্রালাইজেশন। মানে আগে থেকে ব্লাডে যে অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে সেটাকে নিউট্রাল করার পরে কালচার করে। লিয়া, হ্যান্ড রেজ করা অবস্থায় কিছু বলতে চাও নাকি? মাইক অন করো। নো স্যার। তো হ্যান্ড রেজ কেন তোমার? তোমার বললাম যে হ্যান্ড ডাউন করো, হ্যান্ড ডাউন করো। গুড। আপাতত এই হচ্ছে আমার রোগীর একেবারে শর্টকাট লার্নিং। কেমন? ইভেন একটু জানা থাকলেও অন্ততপক্ষে তুমি চিকিৎসা করার সাহস মনে তৈরি হবে। এখন আমাদের নলেজ আর একটু রিচ করতে হবে। এই দেখো এই স্লাইড, ক্লিনিক্যাল ফিচার্স অফ টাইফয়েড ফিভার। আমরা যেটা পেলাম ফিভার আর মায়ালজিয়া। তাহলে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কখন পাবো? যদি পালস দেখি, টেম্পারেচারের সাথে কম্পেয়ার করি, দেখা যাবে যে পালস রেট কম, সাথে কনস্টিপেশন অথবা ডায়রিয়া এন্ড ভমিটিং। এই জিআই, যেহেতু ডিজিজটা জিআই, হোয়ার ইজ দ্য ডিজিজ? কেউ বলবে এক্স্যাক্টলি জিআই ট্র্যাক্টের কোথায়, কোন পার্টে ডিজিজটা হয়? লাস্ট গার্ডে স্যার। না,
টার্মিনাল আইলিয়াম, মেইনলি টার্মিনাল। টার্মিনাল আইলেম স্যার। এই সমস্ত কারণে ডায়রিয়া হয়, ভমিটিংও হতে পারে। সেকেন্ড উইকে গিয়ে কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার এসে ভর করতে পারে। ডায়রিয়া তো আছেই, কিন্তু দেখো রোজ স্পট, স্প্লেনোমেগালি, কাফ, এগুলো এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার। থার্ড উইকে গিয়ে একেবারে খারাপ কন্ডিশন হয়ে যেতে পারে। কেমন, মানে থার্ড উইকের শুরুতে। কাজেই এই রোগের চিকিৎসা আগেই শুরু করলে এই বিপদগুলো আর হবে না। যার চিকিৎসা করা হবে না তারই এরকম বিপদ আপদ হতেই থাকবে। হ্যাঁ, সেকেন্ড উইকের শেষে থার্ড উইকের শুরুতে যে একেবারে কমা, আনকন্ট্রাস, ইভেন ডেথ, সবাই মারা যাবেন এমন নয়। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিনিক্যাল ফিচার গুলো পেলাম, আমাদের ডিফারেন্সিয়াল গুলো আমরা তো আলাপই করলাম। ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 2 সপ্তাহ ধরো। ট্রাভেল থেকে আসার আসলে ট্রাভেল থেকে আসার পরে বললেও শুদ্ধ হয় না, কারণ ট্রাভেলে যদি উনি 10 দিন থাকেন, ফুসকাটা খাইছেন 1 সপ্তাহ আগে, তাহলে ট্রাভেল থেকে আসার 5-6 দিনের মধ্যে উনি জ্বর আক্রান্ত হয়ে যেতে পারেন। কাজে একেবারে যেদিন উনি রিটার্ন করলেন সেদিন থেকে ইনকিউবেশন পিরিয়ড গণার সুযোগ নাই। আর আমরা ইনকিউবেশন পিরিয়ড দেখে আসলে ডায়াগনোসিস করা ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ হয়, সবসময় গুরুত্বপূর্ণ হয় না, পারাও যায় না। আর অন্যান্য ফিচার গুলো মেনশন করা, তার মধ্যে তোমরা একটু লেখার মতো শব্দ হচ্ছে ফিভারের প্যাটার্নটা হয় স্টেপ লেডার প্যাটার্ন, উপর দিকে উঠতে থাকে 5 দিন 6 দিন পর্যন্ত আর কি। সাথে সাথে সিমটম গুলো বাড়তে থাকে 1 সপ্তাহের মাথায়, যে তারপরে জ্বর ব্যথা হয়তো একটু একটু কমে। এই হচ্ছে জ্বরের গল্প। কনস্টিপেশন কেন হয়? যেহেতু আইলিয়ামে, টার্মিনাল আইলিয়ামে ইনফ্লামেশন হয়, সেখানে আটকে যায়, ফুড মুভমেন্ট হয় না, সেই জন্য কনস্টিপেশন হয়। আবার যেখানে ইনফ্লামেশন হয় সেখানে ডায়রিয়া হতে পারে। তাহলে টাইফয়েডের পাশাপাশি আরেকটি শব্দ একটু লেখো, নোট করো আর কি, এটার নাম প্যারাটাইফয়েড। এটা তোমরা যখন ভিডাল টেস্ট করাবে, ভিডাল টেস্টের গল্প একটু পরে সময় পেলে বোঝাবো। ভিডাল টেস্টের সময় এই প্যারাটাইফয়েডের একটা রেজাল্ট দেয়, ইভেন ব্লাড কালচারেও সালমোনেলা প্যারাটাইফের রেজাল্ট আসতে পারে। এটির পার্থক্য কি? এই পার্থক্য হচ্ছে খুব র্যাপিডলি ডিজিজটা অনসেট হয়। আমরা একটা সিমটম আর অনসেট পড়ি না, অনসেট, প্রোগ্রেশন, ডিউরেশন। খুব র্যাপিড শুরু হয়, একেবারে ভাইরাল ডিজিজের মতোই, কিন্তু এটা জিআই সিমটম থাকে বেশি, এটার বাইরের অন্যান্য সিমটম কম থাকে। অন্যান্য সিমটম ধরো স্প্লেনোমেগালি, রোজ স্পট, আরো কত কিছু বললাম না, কাফ সহ, এগুলো প্যারাটাইফয়েডে কম থেকে জিআই সিমটম একেবারে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বা এন্টারাইটিস, গ্যাস্ট্রো তো আর বলছি না, এন্টারাইটিস। তো এন্টারাইটিস মানে হয়তো বমি নাই, কিন্তু এটা লোয়ার জিআই সিমটম গুলো বেশি থাকবে আর কি। হ্যাঁ, র্যাশ মে বি মোর অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইন্টেস্টাইনাল কমপ্লিকেশন লেস ফ্রিকুয়েন্ট। সরি, আমি মনে হয় একটু কনফিউজ করে ফেললাম। র্যাশ থাকতে পারলো, ইন্টেস্টাইনাল কমপ্লিকেশন গুলা কম হয়। যেমন ধরো টাইফয়েডে পারফোরেশন হয়ে যেতে পারে, টার্মিনাল আইলিয়ামে পারফোরেশন হয়। তোমরা যেমন সার্জারিতে পড়েছো নিউমোপেরিটোনিয়ামের কারণ রাপচার অফ হলো ভিসকাস, এইটা একটা কারণ টাইফয়েড। তো কাদের পারফোরেশন হচ্ছে? যাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, অ্যান্টিবায়োটিক আগেই শুরু করা যাচ্ছে না বা গেল না, তাদের পারফোরেশন হয়ে যেতে পারে। তো সেগুলো প্যারাটাইফয়েডে কম হয়। তাহলে এই দুটো শব্দ আমরা শিখে নিলাম, টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড। তাহলে টাইফয়েড নিয়ে কয়েকটি কথা রিপিট করার দরকার নাই। যেমন প্রথমেই যখন তুমি টাইফয়েড সাসপেক্ট করেছো, প্রথমে একটা কুইক অ্যাসেসমেন্ট হয়ে যাবে, যে ফিভার, টক্সিসিটি মানে খারাপ অবস্থা কি রোগী, এরপরে জিআই সিমটম, এরপরে তাই না বেড়াতে যদি যান বা রাস্তাঘাটে ফুসকা খেয়েছেন কিনা, আর অন্যান্য খাবার, আরটা কি আছে না, চানাচুর আছে না, ওই আকবর চানাচুর খেয়েছো না গত সপ্তাহে? মুড়ি চানাচুর, মুড়ি চানাচুর, এগুলা খাইতেও মজা আবার ছাড়তেও মজা। যারা সাফার করছে তারা জানে। শুধু তার সালমোনেলা না, এর ভেতরে ইকলাই থাকতে পারে, হোয়াটএভার। তো এইরকম অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, অর্থাৎ জিআই ট্র্যাক্টের সিমটম, পাশাপাশি এক্সপোজার, এই যে স্ট্রিট ফুড, ফ্যামিলি কন্ট্যাক্ট, আনসেফ ওয়াটার, এগুলো হলো রিস্ক। এই রিস্কগুলো তোমাকে যেমন ডায়াগনোসিসে হেল্প করবে,
ফিউচার ডিজিজ ট্রিটমেন্ট, ফিউচার প্রিভেনশন অফ দ্য ডিজিজের জন্য এই তথ্য দরকার। কাজে রোগীর কষ্ট শুনে এক্সামিন করলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন ডায়াগনোস করে ডাক্তারি করলাম, এই ডাক্তারি কমপ্লিট ডাক্তারি হলো না। হিস্ট্রি এজন্য সবসময় একটু বেশি বেশি নিতে হয় আর কি। এখন আসো ফোকাস হিস্ট্রি করে আমরা এই যে ফোকাস গুলো জানতেই পারছো, অনসেট, ডিউরেশন, প্যাটার্ন কোন ধরনের, অ্যাসোসিয়েটেড চিলস, ইউজুয়ালি চিলস বেশি হয় না এখানে, কম হয়। চিলস হয় বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আর সাডেন রাইজ অফ টেম্পারেচার হওয়ার সময়। আর এগুলা জিআই সিমটম। আর যদি পেইন হয় কোন এরিয়াতে হয়, অ্যাবডোমেনের, তোমাদের কি ধারণা কোন এরিয়াতে পেইন হবে রোগী বলবেন? এপিগ্যাস্ট্রিয়ামে নাকি? তোমরা দুই একজন মাইক খোলা রাখতে পারো, যারা নয়েজ হবে না রুমে বসে ফ্রি আছো নিশ্চয়ই, আশেপাশে নয়েজ নাই, দুই একজন মাইক খোলা রেখে ইন্টারেক্ট করতে পারো। কোন এরিয়া বললাম? সেন্ট্রালে মানে আম্বলিকাসের ওইখানে সেন্ট্রালে হবে। আর এল কিউ মানে কি? রাইট লাম্বার কোয়াড্রেন্ট স্যার। না, অ্যাবডোমেনকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, এই জন্য এটা হলো রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লাম্বার না। লোয়ার কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাহলে রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট, এরকম একটা গ্রস ভাগ করা হয়। এরপরে অ্যানাটমিক্যাল এরিয়া তো আছে, অ্যানাটমিক্যাল এরিয়া দিয়ে আমাদের এত বেশি কাম নাই। এই 4টা কোয়াড্রেন্টের মাঝখানে আরেকটা সুপার ইম্পোজ করতে পারো, সেন্ট্রাল অ্যাবডোমেন একটু করা যেতে পারে, ওই রাইট লাম্বার না এটা, হ্যাঁ রাইট লোয়ার। ওখানেই টেন্ডারনেস, কারণ আইলিয়াম তো ওখানেই থাকে। এখন ডেঞ্জার সাইন, ডেঞ্জার সাইন দেখলে আমরা কি কি করবো? কেউ একজন বলো না, ডেঞ্জার সাইন পেলে কি করবো? ইমিডিয়েট হসপিটালাইজেশন করবো স্যার। মোটামুটি এরকম একটা চিন্তাই করতে হবে আসলে। যেমন এটা পড়ে দেখলে বুঝবে সবগুলাই কিন্তু খারাপ খবর, তাই না? জি স্যার। এগুলো সাইন বলা যাবে না, ডেঞ্জার সিমটম। সাইন আমরা পরে এক্সামিনেশনের সময়ও ডেঞ্জার সাইন বের করার চেষ্টা করব। অন্য ভাষায় হলো রেড ফ্ল্যাগ। যেমন কনফিউশন ড্রাউজি, মানে ওনার সিএনএস পর্যন্ত ইনভলভ হয়ে গেল। এখন আসো কমপ্লিকেশন অফ দ্য টাইফয়েড ফিভার। একটু আগে তো বললাম পারফোরেশন ইজ ভেরি কমনলি হতে পারে, হ্যামারেজ, সেপটিক ফোসাই, ইন্টেস্টাইনি ডিজিজ হয়ে গেল, সেটা গলব্লাডার পর্যন্ত স্প্রেড করে গেল, বোনে চলে গেল, মেনিনজাইটিস হয়ে গেল, মায়োকার্ডাইটিস, নেফ্রাইটিস হয়ে গেল। এটা হলো অ্যাকিউট কন্ডিশন। আর ক্রনিক্যালি গল ব্লাডারের ভিতরে সালমোনেলা বসত করে, এটা মনে রেখো। এই জন্য ক্যারিয়ার অফ সালমোনেলা লোকেশন হচ্ছে গল ব্লাডার। এবং কমপ্লিকেশন কোন সপ্তাহে হয় দেখে বলো। আফটার দ্য সেকেন্ড উইক স্যার, আফটার সেকেন্ড উইক 14 দিন পরে হয়। না, কিছু কিছু কমপ্লিকেশন ফার্স্ট উইকে হয়ে যেতে পারে, মানে ফার্স্ট উইকের পরে, এট দ্য এন্ড অফ সেকেন্ড উইক, সরি, এট দ্য এন্ড অফ সেকেন্ড উইক বলেছে, অর ডিউরিং থার্ড উইক, মানে সেকেন্ড উইকের শেষের দিকে। ফার্স্ট উইকের পরে বললেও বলতে হবে সেকেন্ড উইকের শেষের দিকে, হ্যাঁ। তাহলে এই কমপ্লিকেশন কি প্রিভেন্ট করা সম্ভব? সম্ভব। তুমি এই জন্যই তো লেখাপড়া আমাদের, তাই না? আমরা এন্টারি ফিভারকে অপেক্ষা করাবো না, আমরা পরীক্ষা নিরীক্ষা করতে থাকবো আর সাথে চিকিৎসা শুরু করে দেবো, অবজার্ভ করবো, প্রয়োজন হসপিটালে, ইউজুয়ালি হসপিটালেই থাকতে হয়। এখন ফোকাস হিস্ট্রিতে ওই যে এক্সপোজার, আনসেফ, আনবয়েল ওয়াটার, স্ট্রিট ফুড, আউটব্রেক এরিয়া, রিসেন্ট ট্রাভেল। এই যে রিসেন্ট ট্রাভেল মানে গত 1 সপ্তাহের মধ্যে যেখানে এন্টারিক ফিভার হয় সেখানে বেড়াতে গিয়েছে কিনা, তারপরে কি খাওয়া দাওয়া করেছে। আর আউটব্রেক মানে এখন তো আউটব্রেক ডেঙ্গির, তাই না? এসব আউটব্রেক অর্থ কি? আউটব্রেক আর একটা শব্দ কি? এখন যেটা বেশি হচ্ছে মানে এন্ডেমিক, এন্ডেমিক, এন্ডেমিক। প্যান্ডেমিক, হ্যাঁ, এরকম বলে না? প্যান্ডেমিক। জি স্যার। প্যান্ডেমিক। এখন একটা আউটব্রেক চলছে, এখন রোগীর ইনসিডেন্স হয়েছে। এই অবস্থায় যদি কারো এরকম জ্বর টর আসে, আমরা প্রথমে এন্টারি ফিভার ভাববো। আর বাংলাদেশ পুরো এলাকা জুড়ে আউটব্রেক, এটা সারা জীবন আউটব্রেক, এটা আউটব্রেকের কিছু নাই, এটা সব সময় আছে রোগটা এরকম। এখন আসে ফোকাসড এক্সামিনেশন। আমাদের ফোকাস এক্সামিনেশনে পালস, ব্লাড প্রেশার নিশ্চয়ই, তাই না? রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, টাং, রোজ স্পট। এটি আনকমন, কিন্তু পাওয়া গেলে খুবই স্পেসিফিক।
এটাকে বলে রোজ স্পট। এটা এক সপ্তাহের শেষের দিকে এসে হয় রোজ। স্যার রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, রিলেটিভ ট্যাকিকার্ডিয়া মানে কি স্যার, একটু বোঝাই দিতেন যদি। এই যে এখানে মানে লেখা আছে, তুমি দেখি পড়ো। সবসময় বুঝতে পারি না। এই যে এটা পড়ো না, পালস পড়ো। এক্সেপ্টেড ফর দ্য ফিভার মানে ফিভারের সাথে কিভাবে তুলনা করে এটা? আচ্ছা, সাধারণত 1 ডিগ্রি সেন্টিগ্রেডে 10টা পালস বাড়ে, বুঝেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। 10টা পালস বাড়ে। তো একজন রোগীর আগে বেজলাইন পালস যদি জানা থাকে 80 থাকে, তাহলে 1 ডিগ্রি বাড়ার কারণে তার পালস 90 হবে, 2 ডিগ্রি হলে 100 হবে। জি। এরকম প্রপোর্শন করে করে বাড়তে থাকে। কিন্তু রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হলো রোগীর হয়তো জ্বর আছে 39 ডিগ্রি, পালস হলো 70। তাহলে কি দাঁড়ালো, ওটা নর্মালি দিনের তো সাথে সাথে পালস নর্মালি তো বাড়বে। 70 নর্মাল আসে, বাট যখন দেখতে ওই নর্মাল মনে থাকবে তো। হলেও হ্যাঁ হ্যাঁ। দেখতে নর্মাল মনে হলেও এটা আসলে নর্মাল না, এটা কম। কারণ জ্বরের সাথে সাথে পালস বাড়বে, এটাই নিয়ম। জি স্যার, থ্যাংক ইউ। এই যে বাড়লো না, এই ঘটনাটাকেই বলে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এটা এন্টারিক ফিভারে খুব কমন একটা ফিচার। এটা ভাইরাল ডিজিজেও ফিচার, ডেঙ্গিতেও পাওয়া যায় রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আশা করি বুঝতে পেরেছো সবাই জি রিলেটিভ। স্যার, থ্যাংক ইউ। আর রিলেটিভ টেকিকার্ডিয়াটা ক্লিনিক্যালি তেমন একটা শব্দ নাই, এমনি ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু ডিজিজের সাথে রিলেট করার মতো না। এটা অটোনমিক নিউরোপ্যাথিতে হতে পারে রিলেটিভ টেকিকার্ডিয়া বলতে যা হয়। ওটাতে না ঢুকে আমরা রিলেটিভ টেকিকার্ডিয়া শব্দটাই বেশি মনে রাখি। এই যে সাইনগুলো দেখো কয়েকটা, কি দেখা যাচ্ছে? ড্রাই কোটেড টান, শুকায়া কাঠ হয়ে গেছে। রোজ স্পট দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি ব্লিডিং? এটা ব্লিডিং কিনা লেখা দেখে তো বোঝা যায়। কি লেখা আছে? ফেইন্ট ব্ল্যাঞ্চিং ম্যাকুলার স্যালমন কালার। তাহলে এটা কি ব্লিডিং? নো স্যার, ব্লেন্সিং। নো স্যার, ও হ্যাঁ, ব্ল্যাঞ্চিং হলে ব্লিডিং না, ব্ল্যাঞ্চিং হলে ব্লিডিং না। কিন্তু সালমোনেলাতে ব্লিডিং হতে পারে। ওই যে বললাম থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে ব্লিডিং হতে পারে। তখন বুঝবা কিভাবে? টেস্ট করলে ওই ব্ল্যাঞ্চিং এর টেস্ট, সেটার নাম কি? নন ব্লেন্সিং থাকবে স্যার। নন ব্ল্যাঞ্চিং। কোন টেস্ট করে? একটা টেস্টের নাম আছে না, শব্দটা কি? গ্লাস দিয়ে স্যার এই করে ওটা, হ্যাঁ, স্যার গ্লাস ভুলে দিয়ে গেছি। চাপ দিয়ে ধরা, গ্লাস জি টেস্ট। স্যার। গ্লাস, জি স্যার, পানির গ্লাস দিয়েও হয়, পানির গ্লাস দিয়ে একটু চাপ দিয়ে ধরলে হয়। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশন আলাপ যা হয়েছিল নিশ্চয়ই বুঝতে পারছো। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশনের মধ্যে এই কয়েকটা পয়েন্ট মোর ইম্পর্টেন্ট, স্পেশালি অর্গানোমেগালি, স্প্লিনোমেগালি হতে পারে। হ্যাঁ, আর অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাওয়া মানে কি? পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে বলা হলো না, কাজে আমার এক্সামিনেশনের মধ্যে কনফিউশন আছে কিনা এটাও একটু, এমনি তো কথা বলতে বলতে আমরা টের পাবো, তারপরেও আপনার নাম কি, বাড়ি কোথায়, ওনার মধ্যে মেমোরি প্রবলেম হচ্ছে কিনা, এটা এক্সামিনেশন। এবার ইনভেস্টিগেশনে আসো। জ্বরের ইনভেস্টিগেশন আমরা কি করেছি? ওই রোগীর সিবিসি করেছি, লিভার ফাংশন করেছি, আমরা ইএসআর সিআরপি করব। দেখো, মাইল্ড ট্রান্স অ্যামনিয়াইটিস, তার মানে এসজিপিটি একটু বাড়তে পারে, ডেঙ্গিতেও তো একটু বাড়তে পারে, তখন এটা আলাদা করা যায় না। টাইফয়েডের জন্য এখন আলাদা করার ফিচার কিছু আছে এখানে, ইনভেস্টিগেশন দেখে বলো তো এমন কি ফিচার আছে যে এটা টাইফয়েডই হবে? এই এই রিপোর্ট দেখে, কোন রিপোর্ট দেখে, কি দেখে, কোনো ধারণা দিতে পারো? সিআরপি এলিভেটেড হয়েছে। ইউজুয়ালি ডেঙ্গুতে সিআরপি এলিভেটেড হয় না। হয়, যে কোনো ইনফ্লামেশনে সিআরপি এলিভেটেড হবে, কাজে আলাদা করার সুযোগ নাই। আলাদা করার সুযোগ নাই, শুধু ধারণা। তাহলে আমরা ডায়াগনোসিস কিসের উপরে করছি আসলে, ইনভেস্টিগেশন না ক্লিনিক্যাল হিস্ট্রি বলো তো? মূলত হিস্ট্রি। 8 ডেজ ফিভার, এটাই হলমার্ক। মানে 8 দিন ধরে জ্বর থাকলে আমাদের দেশে প্রথমে এন্টারি ফিভার ভাবছি, বাকি এগুলো এক্সক্লুড করার জন্য তথ্য নিচ্ছি। তবে সাথে যদি আমরা সালমন কালার র্যাশ পেয়ে যাই, রোজ স্পট, এটা মোর ইন্ডিকেট করে এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক। এখন স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক ফর ডায়াগনোসিস। দেখো এখানে কোনটা কোনটা জানো তোমরা? ব্লাড কালচার একটা জানো, তাই না? আচ্ছা,
টাইফি আইজিএম এটা অবশ্য আমরা করি না এখানে, এখনো কতদূর চালু হয়েছে জানি না। রেদার ভিডাল টেস্ট করা হয়। ভিডাল টেস্ট হচ্ছে কিছুই করা যাচ্ছে না গ্রামের মধ্যে, তাদের ভিডাল টেস্ট করা, যেহেতু এটা অ্যাভেলেবল, এটার তথ্য কম, এটার ইন্টারপ্রিটেশন খুব কঠিন, বুঝতে যাওয়া খুব কঠিন। স্টুল কালচার যদি সুযোগ হয়, সেকেন্ড উইক থার্ড উইক এরকম সময়ে স্টুল কালচার করা যেতে পারে। তো সাধারণত স্টুল কালচার আমরা করার সিদ্ধান্ত নিতে নিতেই তো আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, রোগী ভালো হয়ে যেতে থাকেন। এই জন্য আমরা অনেক সময় কনফার্মেটরি টেস্ট রেজাল্ট না পেলেও এন্টারিক ফিভার ডায়াগনোসিস করে চিকিৎসা দিয়ে দিই। কিন্তু এটি যারা পয়েন্ট অফ কেয়ার ক্লাসে ছিলে আর কি, সেদিন আলাপ হয়েছিল টাইফয়েডের একটা আইজিএম আলাদা, পিওসিটি আছে। পিওসিটি মানে পয়েন্ট অফ কেয়ার টেস্ট, একেবারে চেম্বারেও বসে করতে পারবো তো। এই যে টাইফি আইজিএম, এটা ভিটাল টেস্ট, এটার এক এক জিনিস না। এখন ইনভেস্টিগেশন দেখো, যে করে কিছু নাও পেতে পারো, চেস্ট এক্সরে নর্মাল, ইউরিনারি নর্মাল, ব্লাড কালচারে পাওয়া যাবে অথবা যাবে না। এই জন্য এই অ্যান্টারিক ফিভারের একটি শব্দ হচ্ছে ফিভার উইদাউট লোকালাইজিং ফিচার। কে বোঝায় বলবে লোকালাইজিং ফিচার বলতে কি বোঝালাম? একটা এক্সাম্পল দিয়ে বোঝাও, একজন জ্বরের রোগী এইটা আছে, কাজে এটাই লোকালাইজিং ফিচার যে এই রোগটা ওখানে আছে, এরকম একটা এক্সাম্পল দাও তো। তার অ্যাবডোমিনাল পেইন যদি না থাকে, যদি কোনো ধরনের না, হেপাটোস্প্লেনোমেগালি না না থাকে, থাকে বলি নাই, এগুলা। আমি বলছি যে লোকালাইজিং ফিচার এক্সাম্পল দাও আছে ধরনের, যেখান থেকে আমরা বলতে পারি যে লোকালাইজিং ফিচার আছে এবং রোগ ওখানেই। বোঝাতে পারো না? কাশি এটা কি লোকালাইজিং ফিচার? কাপ? নো স্যার। নো না, ইয়েস। এতদিন শব্দগুলো বলে বলে যাচ্ছি কেন, মাথায় ঢুকে না। কাপ মানে তো খুব ইজি। রেসপিরেটরি রেসপিরেটরি ইলনেসের জন্য কাফিং হ্যাঁ, লোকালাইজড এটাকে ফিচার এই থাকে স্যার। এই এক্সাম্পলটার নামই হলো লোকালাইজিং ফিচার। কাফ হচ্ছে লোকালাইজিং ফিচার, ডায়রিয়া লোকালাইজিং ফিচার, হেডেক লোকালাইজিং ফিচার। হেমোপটাসিস তাইলে তো হবে, হেডেক লোকালাইজিং ফিচার, তাহলে তো স্যার এগুলা সব লোকালাইজিংই হবে, ফিভার বাদ দিয়ে। তো এন্টারিক ফিভার এমন একটা ডিজিজ, যদিও ইন্টেস্টাইনের ডিজিজটা হয়, কিন্তু দেখা যাবে প্রেজেন্টেশনের সময় কোনো অ্যাবডোমিনাল প্রবলেম নাই, বিশেষ করে সালমোনেলা টাইফি। কিন্তু সালমোনেলা প্যারাটাইফি হলে জিআই সিমটম থাকার চান্স থাকে। এজন্যই বলা হয় এন্টারিক ফিভারকে ফিভার মানে ইনফেকশন উইদাউট লোকালাইজিং ফিচার। টিপিক্যালি লিউকোপেনিয়া, এগুলো বইয়ের ভাষায় আর কি। ব্লাড কালচার মাল্টিপল কালচার করা লাগতে পারে, একটা কালচারে ধরা নাও পড়তে পারে। স্টুল কালচার সেকেন্ড উইক থার্ড উইকে করা যায়, যদি ব্লাড কালচার অ্যাবসেন্ট হয় তখন আমরা যদি মনে করি না এই রোগের ডায়াগনোসিস করাটা খুব জরুরি, ক্ষেত্র বিশেষে দরকার হয় অন্যান্য রোগ যদি থাকে। আচ্ছা, আর বিডাল টেস্ট নট স্পেসিফিক, মানে এটা ডিজিজ, বিডাল টেস্ট পজিটিভ হলেও ডিজিজ হয়েছে বলা যায় না, তবুও কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনে হেল্প করে। এই হচ্ছে রোগের জিস্ট বলতে চাচ্ছি। এখন যদি তোমাকে বলা হয় রাইট ইনভেস্টিগেশন প্ল্যান ফর এ সাসপেক্টেড এন্টারিক ফিভার, এটা তোমার জন্য একটা টাস্ক হিসাবে লেখো, তুমি পরে লিখিও, আমি আর হাজিরা নিব না, আমার গল্পটা শেষ করি। এবার আসলে ভিডাল টেস্ট রিপোর্টের একটা এক্সাম্পল দিলাম। এই যে TOTH, ফ্লাজেলার অ্যান্টিজেন, আর এটা সোমাটিক অ্যান্টিজেন। ফ্লাজেলা মানে বাঙ্গা বাঙ্গা ঠ্যাং দেখলে বলবো, এইচ মানে ফ্লাজেলা, ও মানে গোল গোল সোমা। তো এইটা এরকম এরকম, এই পজিটিভ হতে গেলে মানে টাইটার বাড়তে হয় আর কি। 160 ক্রস করে গেলে, বর্ডার বর্ডার বলা যায়। সো যাদের 160 হয়েছে তখন বলতে হবে যে এই এনটিও এনটিও টাইটার বেশি আর কি। এটা প্লাস প্লাস দেখতে পাচ্ছ, তাহলে এখানে যদি প্লাস হয়
এগুলা মাইনাস হয়, যে প্যারাটাইফি এ এন্ড বি মানে হলো প্যারাটাইফি এ প্যারাটাইফি বি, ওদের অ্যান্টিবডি আছে। তো ওগুলো হলো এইচ হওয়া মানে হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন বলা যায়, এটা ব্যাখ্যা বলছি আর কি। আর ও যদি থাকে কারেন্ট ইনফেকশন হয়েছে বলে ধারণা করা হয়। তবে এগুলা হলেই যে ডিজিজ হয়ে গেছে এটা বলা বড় কঠিন, এটা বলা বড় কঠিন। টাইফয়েড ডায়াগনোসিসের তাহলে আমাদের মূল মন্ত্র কি? ক্লিনিক্যাল ক্লু, ল্যাব রিপোর্টস। তাহলে ক্লিনিক্যাল ক্লু এবং ল্যাব রিপোর্ট মিলে কোন ফিচারগুলো আমাদেরকে হেল্প করলো? ফিভার মোর দেন 5 days, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, নো লোকালাইজিং সাইন, রিমেম্বার, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, আর ইনভেস্টিগেশন করলে লিউকোপেনিয়া, অথবা আইজিএম টেস্ট অ্যাভেলেবল থাকলে এটা পজিটিভ, অথবা ভিডাল টেস্টে পজিটিভ, অথবা কালচারে পজিটিভ। এই তথ্যগুলা মিলে যদি আমরা সামারি করি, মোর লাইকলি দিস ইজ এন্টারিক ফিভার, সালমোনেলা। এখন টাইফয়েড ম্যানেজমেন্ট বাই জিপি, জিপি মানে আসলে তুমি প্রাইমারি ফিজিশিয়ান চেম্বারে রোগী দেখছো বা প্রাইমারি কেয়ারে বসে আছো, সে অবস্থায় তুমি কি করবে? তোমার কাজ হবে রিহাইড্রেশন ডিহাইড্রেশন, এই যে ফ্লুইড স্ট্যাটাস ঠিক রাখা, প্যারাসিটামল, অ্যাভয়েড এনএসএইড। আমরা ডেঙ্গিতে এনএসএইড অ্যাভয়েড করতে বলেছি না? কি বলো? কোন একজন একটু সাথে থাকো, আমার সাথে কথা বলাই, নাহলে আমার এনার্জি। জি জি স্যার। স্যার। তো আমরা টাইফয়েডেও কিন্তু এনএসএইড অ্যাভয়েড করতে বলতে হবে, কারণ ওর তো টার্মিনাল আইলিয়াম নরম, সফট, তাই তো? মানে জিআই ট্র্যাক্টটা জি স্যার। এই সমস্ত জায়গায় এনএসএইড অ্যাভয়েড করাটাই উচিত। সফট ইজিলি ডাইজেস্টেড ডায়েট, এক্সাম্পল কি? নরম খাবার, বেশি চাবাতে যেন না হয়, ঠিক আছে? লিকুইড খাবার, নরম খাবার, গোস্ত খাবেন না আর কি, বেশি বেশি শাকসবজি এই মুহূর্তে খাবেন না, এগুলো তো চাবাতে হবে শাকসবজি। একটু স্যুপ করে করে খাবেন, লিকুইড খাবেন এনার্জির জন্য, এই হলো সাজেশন। এটা শুধু আউটডোরে না, ইনডোরে রোগীর এবার বলতে হবে। এখন আউট পেশেন্ট রোগীরে অ্যান্টিবায়োটিক দিবে কি দিবে না, মানে ভর্তি না করিয়ে, যদি কোনো কমপ্লিকেশন না থাকে আউটডোর থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, ইভেন ইনজেকশন ছাড়া। কোন অ্যান্টিবায়োটিক দিতে এখানে বলা হচ্ছে দেখো তো? দেখে বলো না, ফার্স্ট লাইন কি? তো সেফিক জিমের কথা বলুন। সেফিক্সিম। সেফিক্সিম হলো 3rd জেনারেশন সেফালোস্পোরিন। সেফালস। কতদিন দেওয়া লাগবে? 14 দিন। কমপক্ষে 10 দিন। 14 দিন। কমপক্ষে 10 দিন, 14 দিন দিতে পারলে ভালো। এটি না হলে ওই যে রিকারেন্স হবে, আবার হবে, রোগীর কমপ্লিটলি ট্রিটমেন্ট হবে। আর সেফিক্সিম যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে বা আগে থেকে হিস্ট্রি থাকে, তার বিকল্প এজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। তবে এজিথ্রোমাইসিন এখন রেজিস্ট্যান্ট অনেক জায়গায় পাওয়া যায়, সেই জন্য বাংলাদেশের প্রেক্ষিতে সেফিক্সিম দিয়ে যদি রোগী ভালো না হয়, তুমি তো ফলো করবে 2 দিন 3 দিন পর, তারে এজিথ্রোমাইসিন মানে ট্রাই না করে হসপিটালে চলে যান বলাটাই ভালো হবে। বুঝে আসছে এবার? তাহলে তুমি চেম্বারে বসে এন্টারিক ফিভারের চিকিৎসা দিতে পারো, তবে অ্যালার্ট হতে হবে, রোগীর শুধু জ্বর এন্টারিক ফিভারই আছে, আর কোনো অসুবিধা নাই। ইভেন পেশেন্টের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, তাকেও আউটডোরে চিকিৎসা না দেওয়াই উচিত। মানে কোনো ধরনের রিস্ক নাই, শুধুমাত্র এন্টারিক ফিভার, ইয়াং পেশেন্ট, তুমি আউটডোরে চিকিৎসা দিয়ে ভাই যান, 2 দিন পরে আবার আসবেন অবস্থা বুঝেন। হ্যাঁ, বেশি খারাপ হলে হসপিটালে ভর্তি হয়ে যাবেন, এই কথা বলে ওষুধ দেওয়া যেতে পারে। তাহলে আমরা আমাদের বাস্তবতায় সেফিক্সিমই দিব। আরো অনেক ওষুধ দেওয়ার আছে, কিন্তু তোমরা একটু শিখাও। এখন আইভি ফ্লুইড যাদের দেওয়া লাগবে তাদেরকে কোথায়? সাধারণ হসপিটালে পাঠাতে হবে। ঘরে বসে আইভি ফ্লুইড দিয়ে বিপদ হয়ে যেতে পারে, তাই না? কেউ যদি নিজ দায়িত্বে নেন, ট্রেন্ড আপ নার্স ব্রাদার, এরা যদি হেল্প করতে পারে, সেটারে কোনো কম্প্রোমাইজ করে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু আইভি ফ্লুইড দেওয়া লাগলে বেটার সেন্ট হসপিটাল। এই সমস্ত ক্ষেত্রে দেখো জিআই ট্রাক, হেভি ফিভার, জিআই ব্লিড, এগুলো তো ভর্তি করাই লাগে। এখন ড্রাগ কাজ করছে না, এটা বুঝবে কিভাবে? কয়দিন পরে হয়তো সেফিক্সিমি দিলে ভিতরে ভিতরে এটা রেজিস্ট্যান্ট, এটা কয়দিন পরে বোঝা যাবে? 3 দিন পর। 72 আওয়ার্সের পরে। 3 4 5 দিন পরে। এই পর্যন্ত অপেক্ষা করব আমরা। যদি ভালো না হয় বুঝতে হবে কাজ করছে না, কাজ না করলে আবার সেই হসপিটাল ট্রিটমেন্ট করে সেফট্রিয়াক্সন ইনজেকশন দিব। বুঝে আসছে?
এখন তোমরা ওয়ার্ডে গোড়ার সময় আরো স্যাররা আরো অন্যান্য অ্যান্টিবায়োটিক চুজ করেন, সেখানকার অন্য ব্যাখ্যা থাকে আর কি, কিন্তু আমি মনে করি তোমার লেভেলে একটাই মনে রাখলেই চলবে আপাতত এখনো, সেফট্রিয়াক্সন ইজ অ্যাক্টিভ অ্যাগেইনস্ট এন্টারিক সালমোনেলা। এটা রেজিস্ট্যান্স এখনো খুব একটা একদম রেয়ার হবে, অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল, হ্যাঁ। এরপরে মেরোপেনেম, ইভেন সিপ্রোফ্লক্সাসিনও কিন্তু অ্যান্টারিক ফিভারের চিকিৎসা। এগুলো ওই যে রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে সেফট্রিয়াক্সন আর কি। এই হলো তোমার চিকিৎসা। আর ড্রাগ রেজিস্ট্যান্ট যদি সাসপেক্ট করো, তাহলে তো তুমি চিকিৎসা দিবেই না, তুমি রেফার করে হসপিটালে পাঠিয়ে দিবে। এবং সেই ক্ষেত্রে হয়তোবা মেরোপেনেম লাগতে পারে। এটা তোমার জুনিয়র ডক্টর হিসাবে ডিসিশন না নেওয়া ভালো বলে আমি মনে করি। তোমার ডিসিশন একটু ভুলও হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। আর বাকিটা কি মনিটরিং, চিকিৎসা দেওয়ার পর রোগীর টেম্পারেচার চার্ট যদি তুমি ঘরে চিকিৎসা দাও, রোগী নিজে নিজে লিখে রাখবেন। তোমরা যারা আমার চেম্বারে এসেছো দেখেছো, কয়েকজন হয়তো আছো, একটা চার্ট বানানোই আছে জ্বরের জন্য, ওরকম একটা চার্ট দিয়ে দিতে পারো নিজেরা। আমার কাছে আপনি দিয়েছিলেন আমাকে। হ্যাঁ, এরকম সবাইরই দেই, সব রোগীরে জ্বরের দেই। এটা দিতে হবে, না হলে তুমি জ্বর কোন দিকে গতি নিচ্ছে তোমার মনে থাকতে রাখতে পারবে না। রোগী মুখে বললে ভুল হওয়ার সম্ভাবনা, এমনি এমনি অসুস্থ। এখন আসে ইমপ্রুভমেন্ট যদি না হয়, দেখো এই যে আবার কথাগুলো ফেরত আসছে আর কি, ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছে, অথবা আমার ডায়াগনোসিস শুদ্ধ নাই, এমনও হতে পারে। এই জন্য রেফার করে দেওয়া ভালো। কেমন? রেফার করে দেওয়া হয়। এখন কাউন্সেলিং বা আলোচনা করব কি রোগীকে, ড্রিঙ্ক অনলি বয়েলড অ্যান্ড ফিল্টার্ড ওয়াটার, এই যে লাইফ স্টাইল, বেড়াতে গেলে ফুচকা টুচকা খাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন, তাই না? যেগুলা জেনারেল হাইজিন, এগুলো জানো আর কি, হ্যাঁ। আর অ্যান্টিবায়োটিকটা কমপ্লিট করার জন্য বলতে হবে কেন বলো তো? কেন যুক্তিতে এই কথাটা এখানে একেবারে বলাই লাগলো আমার? কেউ একজন বলো। রোগীকে বুঝিয়ে বলতে হবে আপনি অ্যান্টিবায়োটিক গুলো দয়া করে একেবারে যেভাবে বলেছি অতদিন পুরোটাই শেষ করবেন। এটা কেন বলে দিতে হবে? স্যার স্যার কেরিয়ার আবার স্টেজে চলে যেতে পারে, জি আদারওয়াইজ রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। সেটা তো আউটকাম, কিন্তু রুগীরে বলতে হবে এটা হলো রুগীর নেচার। 5-6 দিন পরে যখন জ্বর ছেড়ে যাবে, সাধারণত 4-5 দিন পরে জ্বর ছেড়ে যাবে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, রুগী তো মনে করবে অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহ খেলেই চলে, ডক্টর আমাকে 2 সপ্তাহ কেন খেতে বলেন, ভুল বলছেন মনে হয়। হ্যাঁ, আমার তো না খেলেও চলে, অ্যান্টিবায়োটিকের দামও বেশি, এই সুবাদে হয়তো রুগী বন্ধই করে দিতে পারে। এই জন্য বোঝায় বলতে হবে। আর যদি অ্যান্টিবায়োটিক কম খাওয়া হয়, তাদেরই ক্যারিয়ার হয়ে পরে আবার এন্টারিক ফিভার হবে, তাদের কোলেসিস্টাইটিস হবে ভবিষ্যতে। আচ্ছা, আর টাইফয়েড কি প্রিভেন্টেবল? কি মনে হয়? কোনো উত্তর দিচ্ছে না কেন? সেই দিনে তো বাচ্চাদেরকে টাইফয়েড ইয়েস ভ্যাকসিন স্যার, দেওয়া হয়েছে। জি স্যার প্রিভেন্টেবল প্রিভেন্টেবল। স্যার। তো প্রিভেন্টেবল বলেই তো ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে আমাদের রোগীর হিস্ট্রি নেওয়ার সময় টাইফয়েডের কি হিস্ট্রি নেওয়া লাগবে? জি স্যার। লাগবে। টাইফয়েডের ভ্যাকসিন হিস্ট্রি নেওয়া লাগবে। এই হলো আমাদের টাইফয়েডের গল্প মোটামুটি, হ্যাঁ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন জাগছে? জিজ্ঞেস করো, বলো দেখি। আমার স্লাইড থেকে কোনো প্রশ্ন জাগছে জিজ্ঞেস করার মতো? জাগে নাই? না জাগলে ভালো। তাহলে এবার তোমাদেরকে যেটা বলি, একটা গ্রুপ করা হয়েছে না হোয়াটসঅ্যাপের? হ্যালো, কথা বলো একটু, আমার আলোচনা জি শেষ। স্যার, গ্রুপ আছে। জি স্যার। ওখানে কালকে একটা জি স্যার। পিডিএফ, দেওয়া হয়েছে, টাইফয়েডেরই পিডিএফ, এটা চেকলিস্ট বলে মূলত, হ্যাঁ। টাইফয়েড রিলেটেড বলা যেতে পারে। তোমরা ওই গ্রুপ থেকে চেকলিস্টটা ডাউনলোড করে নিতে পারো আর কি, মানে একজন জ্বরের রোগী আসলে আমরা কি কি তথ্য নিব, খুবই রিয়েলিস্টিক, খুবই ইফেক্টিভ। বোঝা গেল? একজন আরেকজনকে শেয়ার করে দিতে পারো। ওটুকুই যদি আমি ক্লিনিক্যালি ইভালুয়েট করতে পারি, তাহলে তোমার জ্বরের রোগে হাতছাড়া হবে না, ডায়াগনোসিস হাতছাড়া হবে না। তো আমি আজকে এই পর্যন্ত যা বললাম, কারো কোনো মাথায় কিছু আসলে আবার একটু হ্যান্ড রেইজ করো, হ্যান্ড রেইজ করে জিজ্ঞেস করো, আরো 2-4 মিনিট হাতে আছে সময়। টাইফয়েড নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমাদের। প্রশ্ন তো আমি করতেই পারি, কিন্তু তোমাদের মাথায় একটু যা বললাম কতটুক মানে বুঝতে পারলে। তোমাদের এখানে কারো বাড়ি চিটাগং আছে? হ্যান্ড রেজ করবে যারা চিটাগং এর, যদি কেউ থাকো। কেউ নাই?
তো চিটাগং এরিয়াতে যারা ইনশাল্লাহ বড় হলে হয়তো চাকরির সুবাদেও তোমার যাওয়া লাগলে ওখানে দেখবে যে যখনই যাও, রাজুর বাড়ি চিটাগং, রাজুর বাড়ি কোথায়? মাইক অন করো দেখি। স্যার আসাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ও আসামি, তুমি কোয়েশ্চেন হ্যাঁ, করো, আচ্ছা করো। জি স্যার। স্যার কেউ কেউ আসছে যে আপনার এই 4-5 দিন বা এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক নিয়ে সিপ্রাক্সন নিয়ে তারপর আর নেয় না, তো তাদের তো আবার রিওকারেন্স হ্যাঁ, রিক্রুডেসেন্স বলে এটাকে, রিক্রুডেসেন্স। হয়ে যায়, তো তার ক্ষেত্রে কি করা যায়? না, আবার চিকিৎসা কমপ্লিট করতে হবে, কিন্তু অল্প নেয়ার পরে যদি রিক্রুডেসেন্স হয়, এইভাবে যদি বারবার করতে থাকে এক পর্যায়ে 2-3 বার নেওয়ার পরে ওনার ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়ার চান্স বেড়ে যাবে, তখন আর এই ড্রাগ দেওয়া যাবে না। তবে তুমি যদি জানো যে তুমি প্রথমবার চিকিৎসা দিলে রোগীর একবার চিকিৎসা কম নিয়েছেন বলে আবার হলো, এবং বারবার তো আমরা কালচার করি। রাজু, মাইক বন্ধ করলা কেন রে? তুমি মাইক খোলা রাখো, জি কথা স্যার, শুনতেছি। শুনবা, জি তুমি তো কথা বলতে পারো না। মাইক শুনলে হবে নাকি? সবাই তো শুনতেছে। তো যখন তুমি দেখবে যে আবার কালচার করে আবার সেন্সিটিভিটি দেখবে না দ্বিতীয়বার, তাহলে অ্যাকর্ডিংলি হুম, তুমি অ্যান্টিবায়োটিক একই দিতে পারো। তবে সেইবার ওনাকে প্রয়োজনে আটকায় রাখবো, হসপিটাল বলে যে ভাই ভর্তি হন, কিছু টাকা পয়সাও এখানে দিয়ে যান, আপনার চিকিৎসা ভালো করে হোক। বুঝিছো বা? জি স্যার। মানে এইভাবে করা ছাড়া উপায় নাই ভালো ওয়েল উইশার হিসাবে। স্যার অনেকে আছে 3-4 দিন পর মানে মোটামুটি ভালোর দিকে যায়, তখন অ্যান্টিবায়োটিক নেওয়া ছেড়ে দেয়, তো এটাই তো আলটিমেটলি বুঝাইলাম, তারপর আবার কিছুদিন পর রিকারেন্স হয়ে আছে। এটাই হ্যাঁ। বুঝালাম, এন্টারিক ফিভার এটা ঘটে বলে তো আলোচনায় আনলাম, নাহলে তো বলতামই না। অন্যান্য রোগীর 5 দিন অ্যান্টিবায়োটিক, 3 দিন অ্যান্টিবায়োটিক, এটাতে মিস হয় না। রোগী জি অতদিন কষ্টও থাকে, খেয়েও শেষ করে, কষ্ট শেষ, ওষুধও বন্ধ। এটা অ্যান্টারিক ফিভারে করতে পারে। শুধু অ্যান্টারিক ফিভার না, যেগুলা লং লাস্টিং অ্যান্টিবায়োটিক থাকে যে সমস্ত ডিজিজে, সেখানে এই ড্রাগের এই ইনকমপ্লায়েন্সটা সম্ভাবনা থাকে, এই জন্য বোঝাতে হয়। ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার।